নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প ব্যক্তিত্ব। তাহলে শুরু করি। গল্প ব্যক্তিত্ব। ভদ্রলোক উঠে চলে গেলেন। ডরোথির মনে হয়েছিল তার চোখের সামনে একরাশ মৃত্যুর অন্ধকার ছড়িয়ে উঠে গেলেন ভদ্রলোক। একটু বাদে তার গাড়ি চলে যাওয়ার শব্দ কানে এলো। ডরোথি নির্বাক, নিষ্পন্দ, বোবার মতো বসে। তার পরনে তখনও শোকের বসন, বাহুতে শোকের চিহ্ন, চোখে মুখে শোকের ছাপ, হাতে একখানা চিঠি। শোক মিথ্যে নয়, শোক হয়েছিল। বুকের ভেতরটা নিঃশেষে শূন্য হয়ে গেছিল। পাহাড়ের মতো এক পুরুষ একটানা 16 বছর পরে তার জীবন থেকে বড় আচমকা বিদায় নিয়েছিল। চোখের সামনে শেষ ঘনাতে দেখেও এত বড় বিচ্ছেদ বিশ্বাস করতে পারেনি। কিন্তু এই মুহূর্তে তার শোক বড় কি আর কিছু ডরোথি জানে না। বসেছিল চিত্রার্পিতের মতো। হঠাৎ সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল তার। মনে হলো কেউ তাকে দেখছে, কেউ তাকে লক্ষ্য করছে। বিশালাকার কালো লোমশ একটা অদৃশ্য অস্তিত্ব ছোট চোখ মেলে সকৌতুকে দেখছে তাকে আর হাসছে অল্প অল্প। সেই হাসির ফাঁকে তার পুরু ঠোঁটের ভিতর দিকে লালচে অংশটুকুও যেন দেখা যাচ্ছে। ডরোথি শিউরে উঠল। আবারও দেহাতীত আত্মা কি আসে, দেখে? তার স্পষ্ট মনে হচ্ছে ঘরের মধ্যে সে একা বসে নেই, আর কেউ আছে, নিবিষ্ট কৌতুকে দেখছে তাকে। তার অনুভূতির এই সদ্য বিপর্যয়টুকুও বুঝি অগোচর নয় তার। হঠাৎ শূন্য ঘরের চারদিকে একবার চেয়ে নিয়ে অস্ফুট স্বরে ডরোথি বলে উঠল, টনি ভান্ডটকার, যতদিন ছিলে তুমি একদিনের জন্যেও আমাকে অসম্মান করনি, কিন্তু আমার বুকের ভেতরটা গুঁড়িয়ে দিয়েও সব থেকে বড় সম্মান আজ দেখালে তুমি। তোমার ডোরা শপথ করছে তোমার এই ইচ্ছের মর্যাদা সে রাখবে। তুমি যা চেয়েছ তাই হবে। ডরোথির কাছে কোনোদিন কথার খেলাপ করেনি টনি ভান্ডটকার, কেবল একবার ছাড়া। তার ফল শুভ হয়নি। ডরোথি জানে সেটা অঘটন একটা। সে প্রস্তুত ছিল না। এই অঘটন বরদাস্ত করতে তার বিক্ষিপ্ত স্নায়ু অনেক সময় নিয়েছে। বরদাস্ত ঠিকমতো কোনোদিনও করতে পারেনি হয়তো। কিন্তু স্থির বুদ্ধির মেয়ে সে, নিজের সঙ্গে আপোষ করে নিয়েছিল। তাছাড়া মানুষটাও তো সুস্থ ছিল না তখন। কেন যেন হঠাৎ এক বিষাদ রোগে পেয়ে বসেছিল তাকে। কথা খেলাপ করার সেই অবুঝ মত্ততা তারই বিপরীত প্রতিক্রিয়া। সেটা যে এভাবে আসবে ডরোথি কল্পনা করেনি। টনিকে নিয়ে হিমশিম অবস্থা তার তখন। ডাক্তারদের একটা কমিটিই বসিয়ে দিয়েছিল সে। দরকার হলে বম্বে থেকে আরও বড় ডাক্তার নিয়ে আসতে বলেছিল সে। ডরোথি আরও ঘাবড়ে গেছিল, কারণ আপদে বিপদে যে অনুগত লোকটা মুখ বুজে টনিকে সামলাতে পারত, ব্যবসায়ের কাজে সেই শিরাং কারমালিও তখন জাপানে। কেবল করে তাকে চলে আসতে বলবে কিনা সেই চিন্তাও করেছিল ডরোথি। সে অবকাশ মেলেনি। মাস দুয়েকের মধ্যে সেরে উঠেছে ভান্ডটকার। তার মাথা থেকে যেন একটা ভূত নেমে গেছে। কিন্তু তাকে সারিয়ে তোলার ব্যাপারে চিকিৎসকের থেকেও ডরোথি ভান্ডটকারের কৃতিত্ব কম নয়। সব থেকে বড় ঝড়টা বুঝি তার উপর দিয়েই গেছে। তার দেহের উপর দিয়ে, তার মনের উপর দিয়ে নিরুপায় হয়েই নিজেকে সমর্পণ করেছে সে এক উদ্ভ্রান্ত যৌবনের অশান্ত ক্ষুধার মুখে আত্মসমর্পণ করেছে। তার ফলে ডরোথির দুবারের সেই অটুট ব্যক্তিত্ব আর আত্মবিশ্বাস ধূলিসাৎ। সেই অতনু নিভৃতে পুরুষের সর্বগ্রাসী অধিকারের
অশান্ত ব্যক্তিত্বটাই যেন অনেক বড় হয়ে উঠেছিল। আস্তে আস্তে তারপর টনি বান্ডোটকার ঠান্ডা হয়েছে, শান্ত হয়েছে, আগের থেকেও ভদ্র নম্র হয়েছে। ডোরার বিষণ্ণ উৎকণ্ঠার কারণ উপলব্ধি করার সঙ্গে সঙ্গে যেন মাটির সঙ্গে মিশে যেতে চেয়েছে সে। কথার খেলাপের দরুন তার পরিতাপের শেষ নেই। শুকনো মুখে বারবার ডোরাকে বলেছে, নিজের ব্যক্তিত্ব আর ইচ্ছা শক্তি বড় করে তোলো। দুবার ঈশ্বর দয়া করেছেন, এবারও করবেন না তোমাকে কে বলল? তার মুখের দিকে চেয়ে ডরথির মায়া হয়েছে। হেসেই জবাব দিয়েছে, আয়নায় নিজের মুখখানা চেয়ে দেখো গে যাও। কে বলেছে? এই নিয়ে উতলা করে ফের যদি রোগ বাড়াও আর আমাকে কাছে পাবে না বলে দিলাম। কিছুটা নিশ্চিন্ত বোধ করেছে টনিও। ভিতরে একটা চাপা দুশ্চিন্তা তারও আছে বইকি, দুজনেরই আছে। টনি বলেছে, ভালো মন্দ যাই হোক, কথার খেলাপের জন্য তুমি আমাকে ঘৃণা করবে না বলো? ডরথি আবারও না হেসে পারেনি। টনি বান্ডোটকার কথা দিয়েছিল তার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হবার পর। 18 ঘন্টা উদ্গ্রীব হয়ে নার্সিংহোমে বসে থাকার পর খবর পেয়েছিল এবারেও ছেলে হয়েছে। উত্তেজনায় আরও যেন ঘাম দেখা দিয়েছে টনির সর্বাঙ্গে। ডোরা খানিকটা সুস্থ হবার পরেও তার কেবিনের দিকে পা বাড়াতে পারেনি। শিরাং কারমালিকে হুকুম করেছে, কেমন হয়েছে দেখে এসো তো। চিরানুগত কারমালি মনিবের হুকুম পালন করে ফিরে এসেছে। বলেছে, ভালো স্যার। ভালো তো তুমি আমাকেও দেখো, কেমন ভালো, কেমন? কারমালি হুকুম পালন করতে যত পটু, বাচনে তত নয়। জবাব দিল, বড্ড ছোট, ভালোই মনে হলো। আহ! উত্তেজনার ফলে দ্বিগুণ বিরক্তি। গায়ের রং কেমন? লাল দেখলাম। তার মানে কালো? কেমন লাল? কালচে লাল? না। আর নাক মুখ চোখ? তাও ভালোই বোধ হয়। মিসেস বান্ডোটকার আপনাকে কেবিনে যেতে বলেছেন স্যার। উৎকণ্ঠা একেবারে কমেনি। তবু খানিকটা স্বস্তি নিয়ে কেবিনে ঢুকেছে টনি বান্ডোটকার। প্রথম শ্রেণীর মধ্যেও বাছাই করা কেবিন। একদিকের শয্যায় ডরথি শুয়ে, আর এক ধারের বেবি বেডে নবজাতক। ভীরু পদক্ষেপে টনি বান্ডোটকার আগে সেদিকে এগিয়ে এসেছে। নির্নিমেষে দেখেছে খানিক দাঁড়িয়ে। মুখ থেকে দুশ্চিন্তার ছায়া সরেছে একটু একটু করে। ফিরে দেখে ডরথি ডাগর চোখে চেয়ে আছে তার দিকে। শ্রান্ত ক্লান্ত, কিন্তু ঠোঁটের ফাঁকে মিষ্টি হাসি। চোখাচোখি হতে বিশাল বপু টনি বান্ডোটকারের কচি ছেলের মতো লাজুক লাজুক মুখ। কাছে এসে দাঁড়িয়েছে। ডরথির দুচোখ নড়েনি তার মুখের ওপর থেকে। আবারও হেসেছে মিষ্টি করে। নিশ্চিন্ত? আনন্দে টনির ওকে আদর করতে ইচ্ছে হচ্ছিল একটু। নিচু হয়ে মুখের কাছে ঝুঁকেছে, তারপর মাথা ঝাঁকিয়েছে, অর্থাৎ খুব। তারপর চাপা উচ্ছ্বাসে বলে উঠেছে, এটাও কালোই হবে একটু, কিন্তু আমার মতো আলকাতরার কালো নয়। নাক মুখ চোখ পারফেক্ট, জাস্ট লাইক ইউ। আমার মতো হতভাগা মার্কা হবে না। হি উইল বি আ জেন্টলম্যান। ডরথি হেসে ফেলেছিল। বলেছিল, তোমার থেকে জেন্টলম্যান তামাম দুনিয়ায় নেই। আমার জিনিসের এভাবে নিন্দে করলে রেগে যাব বলে দিচ্ছি। এ নিয়ে আরও খানিক হাসাহাসির পর দুজনেই চুপ। ডরথি জিজ্ঞাসা করল, কি ভাবছ? মৃদু হেসে বান্ডোটকার জবাব দিয়েছে, ভাবছি তোমার ব্যক্তিত্বের কথা, আর রেভারেন্ড ফার্নান্ডেজের কথা। হাউ লাকি আই অ্যাম। একটু বাদে অন্যমনস্কের মতো ডরথি ডাকল, টনি। ইয়েস মাই ডিয়ার। একটা কথা বলবো? হোয়াই একটা? অনেকগুলো বলো। রাগ করবে না? রাগ? তোমার উপর?
বিশেষ করে এই দিনে? আশ্বাস পেয়েও ডরথির বিড়ম্বিত মুখ। একটু থেমে আস্তে আস্তে বলল, দুবার ঈশ্বর আমার মুখ রক্ষা করেছেন টনি। এই দুটিই বেঁচে থাক, এরপর আর না। লাক তো বরাবর একরকম থাকে না। এরপর অন্যরকম ব্যাপার দাঁড়ালে তুমি সব থেকে বেশি আঘাত পাবে টনি। তোমার জন্যেই আমার ভয়। টনি বান্ডোটকারের খুশি মুখ। সেও সকৌতুকে চেয়ে আছে। তারপর হেসেই বিস্ময় প্রকাশ করেছে। তোমার পার্সোনালিটির জোরে ঈশ্বরের বিধান উল্টে দিতে পারো তুমি। তোমারও ভয়? তুমি কি নিজেকে চেনো না ডোরা? নিজের শক্তি জানো না? ঠাট্টা নয় টনি। দুবারে তোমার মুখ রক্ষা করতে পেরেছি। এবারে আমার এখন থেকেই ভয় ধরেছে। তুমি কথা দাও। ঠিক আছে, ঠিক আছে। দাস ফার অ্যান্ড নো ফার্দার। বংশের দুর্নাম দুবার খণ্ডেছে। আই এম দ্য প্রাউডেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড নাও। ঠিক আছে, তুমি ভয় ভাবনা ঝেড়ে ফেলে দাও। কথা দিচ্ছ? শিওর। আ জেন্টলম্যানস ওয়ার্ড। টনির ঠাকুরদা বলতো, তার সময় থেকেই এই পরিবারের ওপর অভিশাপ লেগেছে। ওই অভিশাপের সে প্রথম দূত। নইলে ঠাকুরদার বাবা মায়ের চেহারা নাকি তেমন খারাপ ছিল না। কিন্তু কোথা থেকে কেমন করে যে এলো সেটাই বিস্ময় তার। টনির আবার সেই ঠাকুরদার মা বুড়ির ওপর সন্দেহ। কেমন ছিল সেই মা বুড়ির চরিত্র কে জানে। ঠাকুরদাকে সে দেখেছে কিনা মনে নেই। তার ফটো দেখেছে। পাহাড়ের মতো দেহ, কালো কুৎসিত লোমশ আকৃতি, নাক থ্যাবড়া, ঠোঁট বিসদৃশ পুরু, চোখ ছোট। গোটা অস্তিত্বটাই যেন অশুভ। নিজেকে নিজে অভিসম্পাত করত তার ঠাকুরদা, তার বাবাও। টাকার জোরে ঠাকুরদা সুশ্রী মেয়েই বিয়ে করেছিল। বংশগতভাবে টাকার পাহাড় জমেছে তাদের। লৌহ আকরিকের খনির মালিক তারা। আয়রন ওরা চালান দেয় জাপান, বোম্বাইয়ে, বাংলাদেশেও। ঠাকুরদার আশা ছিল ছেলেটা অন্তত মোটামুটি সুশ্রী হোক। কিন্তু টনির বাবারও সেই রকম চেহারা নিয়েই আবির্ভাব। তেমন বিভৎস কুৎসিত। অন্য ছেলেমেয়েরা তাকে দেখলে ধারে কাছে ঘেঁষত না। আর টনি শুনেছে তার মা আত্মহত্যা করেছে তার জন্মের পর। আত্মহত্যার কারণ একটু বড় হয়ে সহজেই সে অনুমান করতে পেরেছে। আয়নার সামনে এসে দাঁড়ালেই পেরেছে। ছেলে বড় হয়ে উঠতে টনির বাবা চিন্তিত হয়ে উঠেছিল। ছেলেটার মতিগতি অন্যরকম। অল্প বয়সেই তার কুৎসিত চেহারার মধ্যে বাসনার যে আগুন জ্বলত, বাবা তা টের পেয়েছিল। সেই অল্প বয়সেই দুই একটা দুঃসাহসিক অঘটন ঘটিয়েছে। টাকার জোরে বাবা বিপদ সামলে উঠেছে। সমস্ত রমণী যাত্রার ওপরেই যেন একটা জাতক্রোধ ছেলের। অভিজ্ঞ মনস্তত্ত্ববিদ তার বাবাকে বলেছে, জন্ম থেকে মায়ের স্নেহ পায়নি বলেই এমন হয়েছে। মায়ের স্নেহ ভালোবাসা পেলে এরকম হতো না। কিন্তু ঠিক এরকম রমণী টনির বাবা পাবে কোথায়? টাকা অনেক আছে, কিন্তু টাকা দিয়ে কি স্নেহ ভালোবাসা কেনা যায়? তবু ঈশ্বরের দয়ায় সেই রকম যোগাযোগই হলো একটা। দেশে বিষম গোলযোগ চলেছে তখন। ভারত স্বাধীন হবার পর থেকেই কানাঘুষো বেশ জোর শোনা যাচ্ছে ভারত এসে গোয়া দখল করবে। পর্তুগিজ আধিপত্যের অবসান হবে। দেশের মধ্যে একটা অরাজকতা চলেছে তখন। এমন দিনে সে সময়ে গির্জার প্রধান ফাদার থরম্যান টনির বাবাকে বলল, একটি বিপন্ন মহিলা আর তার 17-18 বছরের একটি মেয়েকে রক্ষা করতে হবে। ফাদার থরম্যান ভারী স্নেহ করে টনির বাবাকে। আর সে ভদ্রলোকও ফাদারের কথায় প্রাণ দিতে পারত। 1950 সালের কথা। এক প্রতিপত্তিশালী পর্তুগিজ গুন্ডার পাল্লায় পড়েছে একটি মেয়ে আর তার মা। মাটি বাড়ির আয়া ছিল। দেশের অবস্থা খারাপ হয়ে আসছে দেখে সেই গুন্ডা মা মেয়েকে দেশে চালান দেবার ব্যবস্থা করছে। উদ্দেশ্য অসৎ। তাদের দেশে সুশ্রী প্রাচ্য মেয়ের কদর খুব। মাকে শাসিয়েছে কোনো রকম গণ্ডগোল করলে
তাকে গুলি করে মেরে শুধু মেয়েকে নিয়ে চলে যাবে। সেই মহিলা ফাদারকে গোপনে চিঠি লিখে বিপদ জানিয়েছে। মহিলারও বয়স তখন 36-37, রূপ যৌবন আছে। টনির তখন 21-22 বছর বয়স। বাপের মতোই অসীম সাহসী সে, না তার থেকেও বেশি। নিজেদের বিপদ তুচ্ছ করে বন্দুকের মুখে সেই মা মেয়েকে উদ্ধার করে নিজের বাড়িতে এনে তুলেছিল তারা। সেই মেয়ে ডরোথি। তারপর থেকে ডরোথির মা এ বাড়িতে গভর্নেসের মতো থাকলেও সেই কর্ত্রী। কিন্তু তাদের বাড়িতে আনার পর টনির সুপ্ত প্রবৃত্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছিল। ডরোথিকে ঘিরে বাসনা দানা বেঁধে উঠেছিল। বাবা তাকে সাবধান করে দিয়েছিল, ফাদারের গচ্ছিত অতিথির প্রতি এতটুকু অশালীন ব্যবহার করলে ছেলেকে গুলি করেই মারবে সে। বিপদ কেটে গেলে ওই মা মেয়ের অন্যত্র বসবাসের ব্যবস্থাও ঠিক করে রেখেছিল টনির বাবা। কিন্তু তার আগেই বিপদের সূচনা দেখল ডরোথির মা। এক রাতে সোজা এসে টনির মাথায় হাত রাখল মহিলা। বলল, তুমি আমার ছেলে। ছেলে মাকে উদ্ধার করেছে। উদ্ধার করে এনে এত বড় কলঙ্কের কাঁটা মাথায় নেবে বাবা? কি পাবে? আমি আর ডরোথি আত্মহত্যা করব, আমরা মুছে যাব, কিন্তু তোমাদের বীর বংশের এত বড় কলঙ্ক আর মুছবে কি? সেই থেকে মাথায় যেন ধুলো পড়ল টনির। আর সেই থেকে ডরোথির মা টনিরও মা হয়ে বসল। মায়ের অধিকার নিয়ে ডরোথির সঙ্গে রীতিমতো ছেলে মানুষই রেষারেষি চলত তার। তার মায়ের পক্ষপাতিত্ব টনির প্রতি। সব শুনে ফাদার থরম্যান হেসেছিল। রেভারেন্ড ফার্নান্ডেজ তখন টনির থেকে বছর 4 বড় যুবক, কালো রং, সুশ্রী বুদ্ধিদীপ্ত চেহারা। তার সামনেই থরম্যান বলল, সব পার্সোনালিটি ফ্যাক্টর বুঝলে, ব্যক্তিত্ব দিয়ে অসাধ্য সাধন করা যায়। সেরকম ব্যক্তিত্বশালী মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দিতে পারলে তার ছেলেপুলের চেহারা পর্যন্ত অন্যরকম হতে পারে। অফকোর্স তোমার ছেলের থেকেও সেই মেয়ের ব্যক্তিত্ব অনেক বেশি হওয়া চাই। কথাগুলো টনির বাবার মনে ভারী ধরেছিল। ছেলের থেকেও বেশি একটি ব্যক্তিত্ব সম্পন্না মেয়ের খোঁজে হন্যে হয়ে উঠেছিল ভদ্রলোক। আর ফাদার থরম্যানের সেই উক্তি পরিহাসের ছলে টনিকে বলেছিল ফার্নান্ডেজ। 4 বছরের ছোট বড় হলেও তারা অন্তরঙ্গ বন্ধু। বাবা ব্যক্তিত্ব সম্পন্না মেয়ের খোঁজে আছে টনি জানত, কিন্তু সেরকম মেয়ে যে তাদের ঘরেই আছে বাবা শুধু সে খবরটাই রাখত না। টনির চোখে ডরোথির শান্ত ব্যক্তিত্বটুকুই যেন আসল রূপ। ডরোথির মা কিছু বললেও প্রতিবাদ করা যায়, অমান্য করা যায়, কিন্তু ডরোথি কিছু বললে তা যেন পারাই যায় না। প্রতিবাদ করলে বা অমান্য করলে সে কিচ্ছু বলবে না, দুবার অনুরোধ করবে না, শুধু মুখের দিকে খানিক চেয়ে থেকে নিঃশব্দে চলে যাবে। ঠোঁটের ফাঁকে তার সামান্য একটু হাসির আভাস দেখা যাবে কি যাবে না, কিন্তু তারপর যেন অনুরোধ পালন না করে উপায় নেই তার। আর তারপরেও ডরোথি হাসতই শুধু, অর্থাৎ সে যেন জানতই যা চেয়েছে তাই হবে। পরের 3 বছরের মধ্যে অনেক পারিবারিক বিপর্যয় ঘটে গেল। টনির বাবা আর ডরোথির মা মরে গেল। ওদিকে চোখ বুঝল ফাদার থরম্যানও। বাবার ব্যবস্থা মতো ডরোথিরা অবশ্য তার আগেই ভিন্ন ডেরায় উঠে গেল। টনি এত বড় ব্যবসার মালিক। ডরোথি আপিসে আসে, ব্যবসা দেখে, টনিকে পরামর্শ দেয়। মোটা মাইনেও পায় সে। যোগ্যতার মর্যাদা হিসেবে টনি তাকে আরও বেশি দিতে চায়, কিন্তু ডরোথি নেবে না। যত দিন যায় এমন ব্যক্তিত্ব সম্পন্না রমণী যেন টনি আর দুটি দেখে না। মনের কথাটা একদিন খোলাখুলিভাবে রেভারেন্ড ফার্নান্ডেজকে বললে সে। ডরোথিকে সে বিয়ে করতে চায়। তার ধারণা যে ব্যক্তিত্বের কথা ফাদার থরম্যান বলে গেছিল সেই ব্যক্তিত্ব ডরোথির আছে, তার থেকে বেশিই আছে। খুশি মুখে ফার্নান্ডেজ তার পিঠ চাপড়েছে, বলেছে, গো অ্যাহেড, দেখো ডরোথি রাজি হয় কিনা।
আমারও বিশ্বাস ফাদার থরম্যান ঠিকই বলেছেন। পার্সোনালিটি ফ্যাক্টর ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং। রেভারেন্ড ফার্নান্ডেজের কালো মুখখানা সেদিন অনির্বচনীয় মনে হয়েছিল টনির। প্রস্তাবটা পরদিনই আপিসের পর ডরথির কাছে পেশ করেছে সে। তার আগে ফাদার থরম্যানের পার্সোনালিটি ফ্যাক্টরের মহিমার কথা বলেছে, তার বাবার ব্যক্তিত্ব সম্পন্না মেয়ের খোঁজের কথা বলেছে, আর রেভারেন্ড ফার্নান্ডেজের বিশ্বাসের কথাও বলেছে। তবু টনির মনে হয়েছিল বিয়ের প্রসঙ্গ তোলার সঙ্গে সঙ্গে ডরথি যেন চমকে উঠেছিল। খানিক চুপ করে থেকে বিমর্ষ মুখে টনি বলেছে, থাক। ডরথি তখনই বুঝেছে কেন বলল। তবু জিজ্ঞাসা করেছে, কেন? তুমি ভয় পেয়েছ। একটু চুপ করে থেকে ডরথি জবাব দিয়েছে, আমার ভয় শুধু তোমার জন্যেই, নইলে তোমার মতো এমন মানুষ হয় নাকি? সাগ্রহে টনি বলেছে, আমার কিছু ভয় নেই। আমার স্থির বিশ্বাস তোমার ব্যক্তিত্ব দিয়েই তুমি আমাদের বংশের অভিশাপ মুছে দিতে পারবে। ফাদার থরম্যানের কথা মিথ্যে হবে না, ফার্নান্ডেজেরও বিশ্বাস মিথ্যে হবে না। আবারও খানিক চুপ করে থেকে ডরথি বলেছে, আচ্ছা তাই হবে। কাল আমরা একবার রেভারেন্ডের কাছে যাই, চলো। আগে তার সঙ্গে কথা বলে তার আশীর্বাদ নিয়ে আসি। আনন্দে লাফিয়ে উঠেছে টনি। তক্ষুনি বিসদৃশ্য কিছু করে বসতে যাচ্ছিল। 3 হাত পিছিয়ে গিয়ে ডরথি চোখ পাকালো। এই। হাসতে হাসতে টনি আবার বসে পড়ে প্যাক প্যাক করে টেবিলের বেল টিপেছে। প্রাইভেট সেক্রেটারি শিরাং কারমালি হাজির। হ্যালো কারমালি, আমার বিয়ে। কংগ্রাচুলেশন স্যার। আর ইউ হ্যাপি? ভেরি মাচ ইনডিড স্যার। কার সঙ্গে বিয়ে বুঝতে পেরেছ? এবার ঠোঁটে হাসি ফুটিয়ে ডরথির দিকে একবার না তাকিয়ে পারল না কারমালি। ডরথির মুখ লাল। কারমালি মাথা নাড়ল, পেরেছে। দেন অ্যারেঞ্জ? ঘটা করে বিয়ে হয়েছে। 2.5 বছর পর 2টি সন্তান হয়েছে তাদের। কালো হলেও ছেলে দুটির চেহারা সুশ্রী ভদ্র। টনির দুর্বার বাসনা নিজের ব্যক্তিত্বের গুণেই সংযত করতে পেরেছে ডরথি। তা বলে উপেক্ষা বা বঞ্চিত করেনি তাকে। তার মুখের দিকে তাকালে বাসনার তাপ বুঝতে পারে ডরথি। তাই প্রস্তুত হবার অবকাশ পেয়েছে। গির্জায় গিয়ে প্রার্থনা করেছে। সন্তান সম্ভবা হবার সময় থেকেই স্থির, সংযত, গম্ভীর সে। কিন্তু টনি তখন বেপরোয়া, মত্ত। তবু জিজ্ঞাসা করে, কি হলো তোমার? ডরথি হেসেই জবাব দিয়েছে, চাষ করেছি। সত্যি তখন এক অদ্ভুত ব্যক্তিত্ব দেখেছে টনি তার। দ্বিতীয় সন্তান হবার পর ডরথি কথা আদায় করেছে টনির, আর নয়, এই শেষ। সানন্দে কথা দিয়েছিল টনি বান্ডোটকার। কিন্তু বছর 3 না যেতে এই কথারই খেলাপ করেছিল সে। ডরথি তাকে বিশ্বাস করত, তাই অবাক হয়েছিল সে, ঘাবড়েও গেছিল। এই দুর্যোগ এত আচমকা এসেছে যে ডরথি হতভম্ব। বিয়ের পরে আপিস দেখা ছেড়ে দিয়েছিল সে। ব্যবসায়ের কোনো গণ্ডগোলের ফলে এরকম হলো কিনা জানে না। জানবে কার কাছ থেকে? কারমালি তখন জাপানে। নিশ্চিন্ত আনন্দে কেটেছিল এই 3টে বছর। বিজ্ঞানের যুগে নিরাপদে থাকতে চাইলে বিপদ এড়ানো সহজ, কিন্তু গোঁ ভরে এই বিপদের মধ্যেই যেন ঝাঁপ দিল মানুষটা। ক্ষণে ক্ষণে উদ্ভ্রান্ত যখন, তখনই অবুঝ, বেপরোয়া সে। ডরথি তখন প্রাণপণে তাকে সচেতন করতে চেষ্টা করেছে। কথার খেলাপের কথা বলেছে, বিপদের সম্ভাবনার কথা বলেছে। টনি বান্ডোটকার কানেও তোলেনি। উল্টে বিরক্ত হয়েছে। বিরক্তি বাড়লে ক্ষিপ্ত হয়ে উঠেছে। পুরুষের এই গ্রাস থেকে ডরথি নিজেকে উদ্ধার করতে পারেনি। তাকে আত্মসমর্পণ করতে হয়েছে। তার সমস্ত ব্যক্তিত্ব ধূলিসাৎ যেন। ঘন ঘন গির্জায় গেছে এরপর। ফার্নান্ডেজের সঙ্গে পরামর্শ করেছে, চিকিৎসার ঢালাও ব্যবস্থা করেছে। মানুষটাকে সুস্থ করে তোলা ছাড়া আর কিছু ভাবার অবকাশ নেই।
টনি বান্ডোটকার সুস্থ হলো যখন, ডরোথি তখন অন্তঃসত্ত্বা। সময় যত এগিয়ে এসেছে তত যেন শান্ত নির্জীব হয়ে পড়েছে টনি বান্ডোটকার। পরিতাপের শেষ নেই তার। ডরোথিরও বিবর্ণ পাণ্ডুর মূর্তি। সে ভেবে পায় না হঠাৎ এরকম মানসিক রোগগ্রস্ত হয়ে পড়েছিল কেন লোকটা। ভালো যে হয়ে উঠেছে এইটুকু ভাগ্য ভাবে সে। সন্তান ভূমিষ্ঠ হলো, এটিও ছেলে, কিন্তু আগের ছেলে দুটোর মতো নয়। টনির মতো বিভৎস কুৎসিত নয় বটে, তবে কুৎসিতই। এই ছেলের বেলায় বংশের অভিশাপ 6 আনা কেটেছে বলা যেতে পারে। টনি বান্ডোটকার সদা বিষণ্ণ। না, ডরোথি কোনো দিনও অনুযোগ করেনি তাকে, ভৎসনা করেনি। ঈশ্বরের এই বিধান সে মেনে নিয়েছে। প্রয়োজনে টনিকে সান্ত্বনাও দিয়েছে। কিন্তু সান্ত্বনা খুব পায়নি টনি। দিনের বেশিরভাগ সময় এক নীরব যাতনা ভোগ করেছে। পরিশ্রম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ডরোথি আবার চিন্তিত হয়েছে। ছোট ছেলে শনি দিনে দিনে বড় হচ্ছে, কিন্তু এই ছেলেটা যেন চক্ষুশূল টনির। কোনো সময় তাকে কাছে ডাকে না, আদর করে না। তার মায়া মমতা সব বড় 2 ছেলের জন্য। ছোট ছেলে শনিকে খুব প্রীতির চোখে দেখে না ডরোথিও, কিন্তু বাপের এতটা এক চোখমির প্রতিবাদ না করে পারে না এক সময়। বলে, কেন, তোমার বাপ ঠাকুরদার মতো অত কুৎসিত তো হয়নি, এর ছেলেপুলে দেখো আরও ভালো হবে। কিন্তু ওই ছেলেটার দিকে চেয়ে ডরোথির নিজেরই ভেতরটা আবার এক সময় বিতৃষ্ণায় ভরে উঠত। 7-8 বছরের সময় এই শিশু যেন বাবা মায়ের ব্যবহারের তারতম্য বুঝতে পারত। এমনিতে নিরীহ শান্ত, কিন্তু নির্বোধ যে নয় তাও বোঝা যেত। দৈবাত মেজাজ বিগড়লে বাপের দ্বিতীয় সংস্করণ যেন। তখন শনিকে ঠান্ডা করা এক দুরূহ ব্যাপার। হঠাৎ ছোটোখাটো একটা স্ট্রোক হয়ে গেল টনি বান্ডোটকারের। তার 1 বছর বাদে দ্বিতীয় স্ট্রোকে তার শেষ। ডরোথি চেষ্টার ত্রুটি করেনি। শেষ সময়ও সে ভাবতে পারেনি টনি তাকে ছেড়ে যাবে। একটু আগে যে ভদ্রলোক চলে গেল সে এই পরিবারের অ্যাটর্নি। সে সিলমোহর করা একখানা চিঠি দিয়েছে ডরোথির হাতে, আর তাকে একটা উইল পড়ে শুনিয়ে গেছে। উইলে নির্দেশ আছে, ডরোথি বান্ডোটকার সম্মত হলে তবে এ উইল কার্যকর হবে, অন্যথায় এর কোনো মূল্য নেই। উইলে লেখা, তার যাবতীয় বিষয়াশয় এবং ব্যবসার একমাত্র উত্তরাধিকারী হবে তার ছোট ছেলে সনি বান্ডোটকার। যতদিন না সে সাবালক হয় ততদিন তার হয়ে রক্ষণাবেক্ষণ করবে ডরোথি বান্ডোটকার এবং শিরাং কারমালি, এবং এই দায়িত্বভার বহনের জন্য অবশ্যই তারা তাদের উপযুক্ত পারিশ্রমিক নেবে। তড়িতাহতের মতো খানিক বসে থেকে অ্যাটর্নির সামনেই ডরোথি হাতের শিলমোহর করা খামটা খুলেছে। রুদ্ধশ্বাসে পড়েছে। চিঠি নয়, ছোট বক্তব্য গোছের একটু কিছু। তার মর্ম, এই উইলে ডরোথির আপত্তি থাকলে সেটা ছিঁড়ে ফেললেই হবে। ডরোথির ভালোবাসা সম্পর্কে এতটুকু সংশয় নেই টনি বান্ডোটকারের। ডরোথির এই ভালোবাসা আত্মত্যাগের মতোই দুর্লভ। তবু উচিত বিবেচনায় এই নির্দেশ রেখে গেল সে, কারণ বিবেকের তাড়না থেকে মুক্ত হবার জন্যেই প্রথম 2টি সন্তানের যাবতীয় দায়িত্ব ডরোথি এবং শিরাং কারমালির নেওয়া উচিত। এতক্ষণ শুনলেন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প ব্যক্তিত্ব। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।